আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই নিরাপদে আছো এবং সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস, সহকারী শিক্ষক বিজ্ঞান। আজকে আমি অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের একটি পাঠ নিয়ে হাজির হয়েছি, যেটি তাদের বইয়ের তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এবং অধ্যায়টির নাম হচ্ছে জীবের বৃদ্ধি এবং বংশবৃদ্ধি। এই পাঠটির কিছু অংশ আমি পূর্বেই পার্ট 1 নামে আলোচনা করেছি। যারা এখনও এই পাঠটি দেখোনি, আশা করি তোমরা এই পাঠটি দেখে নিবে। তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে এই পাঠটির লিঙ্ক আমি দিয়ে দিব। আজকে এই অধ্যায়ের যে অংশটি নিয়ে, অর্থাৎ যে বাকি অংশটি রয়ে গেছে সে অংশটি নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে মিওসিস এবং বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএর ভূমিকা। বরাবরের মতো আশা করব তোমরা পাঠটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং পাঠের আলোচনার পূর্বেই কোষ বিভাজন কি তোমাদেরকে আবার একটু জানিয়ে দেওয়ার চেষ্টা কর। কোষ বিভাজন যে ধারাবাহিক প্রক্রিয়ায় এক কোষের নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট কোটি কোটি কোষের সমন্বয়ে একটি পরিণত গঠন তৈরি করে, তাকে বলা হয় কোষ বিভাজন। তোমরা নিশ্চয়ই এখন সেটি জেনে গিয়েছো। এছাড়াও তোমরা খুব সহজে বলে দিতে পারো যে এককোষী কোষ থেকে বিভাজনের মাধ্যমে অসংখ্য কোষের একটা পরিণত গঠন তৈরি করাই হচ্ছে কোষ বিভাজন। আমরা জানি কোষ বিভাজন 3 ধরনের হয়ে থাকে: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। মাইটোসিস কি সেটা এখানে আলোচনা করলাম না, পূর্বের ক্লাস থেকে তোমরা সেটা জেনে নিতে পারো। মাইটোসিস যে কোষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়। খেয়াল করো, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় একবার করে বিভাজিত হয়, ফলে সম আকৃতির এবং সমগুণ সম্পূর্ণ সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটি অপত্য কোষ তৈরি হয়। অর্থাৎ একটি মাতৃকোষ থেকে অপত্য কোষ তৈরি হয় কয়টি? 2টি। অপত্য কোষ মানে যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ডটার সেল, তাকে বলা হয় মাইটোসিস, কোষ বিভাজন। আসো আজকের পাঠের মূল বিষয় আমরা প্রবেশ করি। আজকের পাঠের মূল বিষয় হচ্ছে মিওসিস। প্রথমে আমরা মিওসিস কি সেটা জেনে নেওয়ার চেষ্টা করি। আশা করব তোমরা অবশ্যই মনোযোগের সাথে খেয়াল করবে, না হয়তো তোমাদের কনফিউশন হওয়ার অনেক সুযোগ রয়ে গিয়েছে। যে বিভাজনে মাতৃকোষের, অবশ্যই বিভাজনটা হবে কার? মাতৃকোষ, যেটাকে আমরা মাদার সেলও বলতে পারি। নিউক্লিয়াস পরপর 2বার। মাইটোসিসে আমরা বলেছিলাম ক্রোমোজোম এবং নিউক্লিয়াস উভয়ই একবার করে বিভাজিত হয়, কিন্তু এখানে নিউক্লিয়াসটি কয়বার? নিউক্লিয়াসটি হচ্ছে 2বার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়? একবার বিভাজিত হয়। তাকে আমরা বলছি মায়োসিস কোষ বিভাজন। অর্থাৎ যে কোষ বিভাজন মাতৃকোষের নিউক্লিয়াস 2বার কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয়, তাকে আমরা কি বলছি? মায়োসিস কোষ বিভাজন বলছি। এই বিভাজনে যে অপত্য কোষ তৈরি হয়, সে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়? মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়ে যায়। অর্থাৎ যদি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n হয়ে থাকে, কি হয়ে থাকে? n হয়ে থাকে। অপত্য কোষে সেটা কি হয়ে যাবে? অপত্য কোষে সেটা হয়ে যাবে n, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। এই কারণে একে আমরা হ্রাসমূলক বিভাজনও বলে থাকি। মিওসিস কোষ বিভাজনে আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে জনন মাতৃকোষ 2n থেকে পুংগ্যামেট n এবং স্ত্রী গ্যামেট n সৃষ্টি হয় বিভাজনের মাধ্যমে। যে কথাটি তোমাদেরকে আমি পূর্বেই বলেছি, সে কথাটি এখানে তোমাদেরকে আবার বলার চেষ্টা করা হয়েছে। মায়োসিস কোষ বিভাজনের কারণে বংশগতির ধারা অব্যাহত থাকে। বলা হচ্ছে মায়োসিস কোষ বিভাজনের কারণে বংশগতির ধারা অব্যাহত থাকে। তাহলে এখানে দেখো আমরা 3টি বিষয় জেনে গেলাম। বলতে পারো এখানে তোমাদের মিওসিসের বৈশিষ্ট্য যে পড়াবো সেক্ষেত্রেও এই বিষয়গুলো আবার আসবে। তাহলে আমরা এখানে যে মূল বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়, মাতৃকোষ থাকে 2n ক্রোমোজোম বিশিষ্ট, পুং এবং স্ত্রী গ্যামেট বা অপত্য কোষ যেটা তৈরি হয় সেটা হচ্ছে n ক্রোমোজোম বিশিষ্ট। n এবং 2n কি সেটা আমরা এখনই জেনে যাব। মায়োসিস কোষ বিভাজনের কারণে বংশগতির ধারা কি থাকে? অব্যাহত থাকে। আসো আমরা n এবং 2n সম্পর্কে জানার চেষ্টা করি। তোমাদেরকে এখানে বলে রাখা ভালো, এই পাঠটি তোমরা কিন্তু দশম শ্রেণীতে, নবম দশম শ্রেণীতে যারা বিজ্ঞানে থাকবে পড়বা, ঠিক একই রকমভাবে যারা ইন্টারমিডিয়েটে বিজ্ঞান পড়বা তাদের জন্য ইম্পর্ট্যান্ট। এখনই তোমরা বিষয়টি যদি
ক্লিয়ার করে নাও, তাহলে সামনে পড়তে তোমাদের সুবিধা হবে। অনেক সময় হ্যাপ্লয়েড ডিপ্লয়েড আমরা সংজ্ঞাটা শিখি, কিন্তু আসলে বুঝতে পারি না বিষয়টি কী, কনফিউশন থেকে যায়। তাই আমি মনে করি বিজ্ঞানের যে কোনো বিষয় মুখস্থ করার থেকে বুঝে পড়াটা তোমাদের জন্য অনেক বেশি বেটার হবে। আসলে আমরা হ্যাপ্লয়েড কি সেটা জানার চেষ্টা করি। যেসব কোষে হ্যাপ্লয়েড মানে হচ্ছে n, একটা সংখ্যা অথবা এক সেট বা অর্ধেক সংখ্যক। সংক্ষেপে তোমাদেরকে যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি ডিপ্লয়েডের যে অর্ধেক সেট ক্রোমোজোম সেটাই হচ্ছে হ্যাপ্লয়েড। স্বাভাবিকভাবে নিম্ন শ্রেণীর উদ্ভিদসমূহ হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট হতে পারে। দেখো, এক সেট আমরা বললাম অথবা অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বললাম, তাকে আমরা হ্যাপ্লয়েড বলছি। এখন ডিপ্লয়েড কি? ডিপ্লয়েড যখন পড়বে তোমাদের বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। 2 সেট ক্রোমোজোম বিশিষ্ট কোষ। ডিপ্লয়েড হচ্ছে কি? 2 সেট ক্রোমোজোম বিশিষ্ট কোষ, অর্থাৎ 2n হচ্ছে ডিপ্লয়েড আর শুধু n হচ্ছে কি? হ্যাপ্লয়েড। অর্থাৎ মূল বা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমের 2 সেট যখন উপস্থিত থাকে, অর্থাৎ একটা সেট সাথে আরেকটা সেট, কয়টা সেট হয়ে গেল? 2টা সেট, তখন তাকে আমরা কি বলছি? ডিপ্লয়েড কোষ বলছি। অর্থাৎ যখন গ্যামেট অবস্থায় থাকে তখন সেটা হ্যাপ্লয়েড অবস্থায় থাকে, যখন গ্যামেটের মধ্যে নিষেক ঘটে তখন কি হয়ে যায়? সেটা ডিপ্লয়েড অবস্থায় পরিণত হয়। আসো আমরা চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো, জনন মাতৃকোষ অর্থাৎ 2n মিউসিস কোষ বিভাজনের ফলে 2nটা কিসে পরিণত হলো? n-এ পরিণত হলো, অর্থাৎ একটা হচ্ছে শুক্রাণু, একটা হচ্ছে ডিম্বাণু, অথবা তুমি মনে করতে পারো গ্যামেট। এই গ্যামেট দুটি যখন কি হয়ে গেল? নিষেক ঘটলো, তখন কি হলো? সেটা আবার 2n-এ পরিণত হলো, যেটাকে আমরা বলছি জাইগোট। এই জাইগোটটাই কিন্তু পুনরায় আবার এখানে কি করবে? মিউসিস প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জনন মাতৃকোষ হচ্ছে 2n বিশিষ্ট, আর গ্যামেট বা শুক্রাণু ডিম্বাণুগুলো হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম বা এক সেট ক্রোমোজোম বিশিষ্ট। আশা করি হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কি তোমরা বুঝতে পারছো। তোমাদের সুবিধার্থে আমি আবার বলছি, n সংখ্যক ক্রোমোজোম বা এক সেট ক্রোমোজোম বিশিষ্ট যে ক্রোমোজোম সংখ্যা সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। আর যে সমস্ত কোষে বা যে সমস্ত জীবে এই সংখ্যক ক্রোমোজোম থাকে তাদেরকে আমরা বলছি হ্যাপ্লয়েড জীব। ঠিক একই রকমভাবে 2 সংখ্যক বা 2 সেট অথবা হ্যাপ্লয়েডের সমন্বয় যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ডিপ্লয়েড। আর ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট কোষকে আমরা বলছি ডিপ্লয়েড কোষ। ওকে, আসো আমরা মিওসিসের বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করি। তোমরা যখন মিওসিস কোষ বিভাজন পড়বে তোমাদের অবশ্যই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বোঝার প্রয়োজন রয়েছে। মিওসিস কোষ বিভাজন বৈশিষ্ট্যগুলো আমরা মিওসিসের সংজ্ঞার মধ্যেই অনেকটুকুই পড়ে ফেলেছি। তারপরেও যেহেতু তোমাদের বইতে আলাদা পয়েন্ট হিসেবে আছে, তাই আমি আলাদাভাবে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। দেখো এখানে কি আছে? ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটি মিওসিস হয়ে থাকে। খেয়াল করো, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ মূলত মিওসিস কোষ বিভাজন হয়ে থাকে কোথায়? জনন মাতৃকোষে। তবে হ্যাঁ, হ্যাপ্লয়েড জীবেও হয়ে থাকে কোথায়? সেটা হচ্ছে হ্যাপ্লয়েড জীবের জাইগোটে। হ্যাপ্লয়েড জীবের নিষেকের পরে যে জাইগোটটা তৈরি হয় সেখানে কি হয়ে থাকে? মিওসিস কোষ বিভাজনটা হয়ে থাকে। সহজভাবে আমরা বলতে পারি উন্নত জীবের জনন মাতৃকোষে মিওসিস হয়, দেহকোষ অথবা হ্যাপ্লয়েডে এই মিওসিসটা হয় না। তবে নিম্ন শ্রেণীর জীবে হ্যাপ্লয়েডে অর্থাৎ হ্যাপ্লয়েড জীবের জাইগোটে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জীবের জাইগোটে কি হয়ে থাকে? মিওসিস হয়ে থাকে। ক্রোমোজোম একবার, নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়। পূর্বেই তোমাদেরকে কথাটা বলেছি। এই বিভাজনে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। খেয়াল করো, জনন মাতৃকোষ ছিল 2n বিশিষ্ট। এই 2n থেকে কয়টা তৈরি হয়? 4টা তৈরি হয়। n এই কথাটা এখানে বোঝানো হয়েছে। কীভাবে হচ্ছে আমরা ধীরে ধীরে জানতে পারবো। এই বিভাজনে একটি মাতৃকোষ 2n থেকে 4টি অপত্য কোষ অর্থাৎ ডটার সেল n সৃষ্টি হয়। ডটার সেল মানে হচ্ছে সন্তান বলতে পারো তোমরা। সৃষ্ট অপত্য কোষে 4টি ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। আমরা দেখতেই পাচ্ছি এখানে ছিল 2n, যে 4টা তৈরি হয়েছে সেখানে প্রত্যেকটা হচ্ছে n ক্রোমোজোম বিশিষ্ট। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য এবং এই কারণেই বংশগতির ধারা অব্যাহত থাকে। দেখো, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি সেটা এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে জনন মাতৃকোষ। এটা কি হয়েছে? মিওসিস কোষ বিভাজন হয়েছে। মিওসিস কোষ বিভাজনের ফলে এটা একটা গ্যামেট তৈরি হয়েছে। এখন এই গ্যামেটটা থেকে আবার এটা 2টা, আর এই গ্যামেটটা থেকে এই 2টা তৈরি হয়েছে। অর্থাৎ খেয়াল করলে বুঝতে পারবা এখানে মিওসিস 1
এবং মিওসিস 2, অর্থাৎ মিওসিস কোষ বিভাজন দুইটি ধাপের মাধ্যমে পর্যায়ক্রমে সংঘটিত হয়। আমরা সামনের আলোচনায় এটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে মিওসিস কোষ বিভাজন কাকে বলে, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এবং মিওসিস কোষ বিভাজন বৈশিষ্ট্যগুলো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আসো মিওসিস কোষ বিভাজন কীভাবে হয়ে থাকে আমরা সেটা জানার চেষ্টা করি। যদি অনেকটুকু অংশ আমরা পড়ে ফেলেছি, আগের মিওসিস কোষ বিভাজনের যে অংশটুকু আমরা পড়িয়ে ফেলেছি সেই অংশটুকু যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে এই বিষয়টি তোমাদের জন্য বোঝা খুবই সহজ হয়ে যাবে। আর যারা মাইটোসিস, এখানে কিন্তু মাইটোসিসের প্রয়োজন রয়েছে, মাইটোসিস যারা পড়েছ তারা এখানে তাদের বুঝতে আরও বেশি সহজ হবে। এই বিভাজনে জনন মাতৃকোষ পরপর দুবার বিভাজিত হয়। আমরা আগেই বলেছি কোথায় হয়, জনন মাতৃকোষ হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে মাইটোসিস কোষ বিভাজনের সময় আমরা বলেছিলাম যে মাইটোসিস কোষ বিভাজন হয় কোথায়, দেহকোষে। দেহকোষ আর জনন মাতৃকোষ তোমরা নিশ্চয়ই জানো। তারপর আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু করে বলে নিচ্ছি, মানুষের উদাহরণ দিয়ে আমি বলছি। মানুষের ক্রোমোজোম সংখ্যা কয়টি তোমরা কি জানো? আশা করি তোমরা অনেকেই জানো। মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া বা 46টি। এর মধ্যে 22 জোড়াই হচ্ছে দেহকোষের ক্রোমোজোম আর 2 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম বা জনন কোষ, বা যেটাকে আমরা বলতে পারি জনন মাতৃকোষের ক্রোমোজোম। সেই দুইটা যে রয়েছে ক্রোমোজোম, 1 জোড়া বা 2টি, এই 2টি জনন মাতৃকোষ পরপর দুবার বিভাজিত হয়। কোন বিভাজনের মাধ্যমে? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। প্রথম বিভাজনকে আমরা বলছি মিওসিস 1, দ্বিতীয় বিভাজনকে আমরা বলছি মিওসিস 2। মিওসিস 1 কি হচ্ছে দেখো, এই বিভাজনের সৃষ্ট অপত্য কোষ দুটির ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়, যেটা আমরা বলেছি 2n থেকে কি হচ্ছে, 2n থেকে হচ্ছে n, কি হচ্ছে 2n থেকে n হচ্ছে অর্ধেক হয়। আর দ্বিতীয় যে বিভাজনটা রয়েছে সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ। তোমাদের সুবিধার জন্য আমি আবার মনে করিয়ে দিচ্ছি, মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে যে বিভাজনে ক্রোমোজোমটা, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় একবার করে বিভাজিত হয় এবং যে অপত্য কোষ তৈরি হয় তার ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে। এই কারণে একে আমরা ইকুয়েশনাল ডিভিশন অথবা সমীকরণিক বিভাজনও বা সমগুণ সম্পূর্ণ বিভাজনও বলে থাকি। মিওসিস 2 ঠিক আগের ঘটনাটিরই পুনরাবৃত্তি ঘটে থাকে। তোমাদেরকে একটু আগে আমি দেখিয়েছি কি হয়, 2n থেকে n হয়, এই n থেকে আবার 2টা হয়, এই n থেকে আবার 2টা হয়। এটা হচ্ছে পরের যে অংশটা, এখানে n, এখানে n, এখানে n, এখানে n, এই পরের যে অংশটা হচ্ছে এটা হচ্ছে সমীকরণিক বিভাজন। আর উপরের এইটুকু অংশটা এটা হচ্ছে মিওসিস 1, যেটাতে মিওসিসের মূল ঘটনাটা ঘটে থাকে। অর্থাৎ মিওসিস কোষ বিভাজনে আমরা যে বলছি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, সেই ঘটনাটা আসলে মিওসিস 1 এই মধ্যেই সংঘটিত হয়ে থাকে। আর মিওসিস 2টা অনেকটাই কারণের মাইটোসিস কোষ বিভাজন অনুরূপ। তোমাদের সুবিধার্থে আমি একটা এখানে ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা প্রথম বিভাজন যেটাকে আমরা বলতে পারছি অর্থাৎ মিওসিস 1, এখানে দেখো জনন কোষটা হচ্ছে 2n ক্রোমোজোম বিশিষ্ট, সেটা প্রথমে n এবং n হয়েছে, ঠিক আছে। তাহলে প্রথম একটুক অংশটা, এই অংশটাকে আমরা কি বলছি, এই অংশটাকে আমরা বলছি প্রথম বিভাজন, ঠিক আছে। এই অংশটার পরে যে অংশটা তৈরি হচ্ছে অর্থাৎ এখান থেকে শুরু করে বাকি এই পুরো অংশটাকে আমরা কি বলছি, মিওসিস 2। দেখো খেয়াল করলে বুঝতে পারবা, একটা অংশ, এটা হচ্ছে এই অংশটা হচ্ছে একটা অংশ, এই অংশটা হচ্ছে একটা অংশ। এখানে আমরা দেখতেছি পূর্বে n সংখ্যক ক্রোমোজোম যে অপত্য কোষ তৈরি করেছে 2টি, সেখানেও n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি হয়েছে, ঠিক তদ্রূপ নিচেরটা তো একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, যে কারণে মিওসিস 2কে আমরা কি বলছি, মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ বলছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি জনন মাতৃকোষ থেকে কয়টি, 1, 2, 3, 4, এই 4টি অপত্য কোষ তৈরি হচ্ছে। এটি হচ্ছে আমাদের সম্পূর্ণ মিওসিস কোষ বিভাজন, যেখানে আমরা বলছি নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হচ্ছে। আশা করি মিওসিস কোষ বিভাজনের সম্পূর্ণ বিষয়গুলো তোমরা ভালোভাবে অনুধাবন করতে পেরেছো। আর 2-1বার ক্লাসটি দেখলেই তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখন আসা বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএর ভূমিকা, অর্থাৎ এই অধ্যায়ের সে অংশ অর্থাৎ পাঠ 7 থেকে 9 যে বিষয়টি রয়েছে সেটা আমরা এখন সংক্ষেপে আলোচনা করব। এই বিষয়টিতে যাওয়ার আগে আমি একটা বিষয় তোমাদের সাথে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ক্রোমোজোম। যাদের ভূমিকা তারা কি সেটা না জানলে আমরা ভূমিকাটা কীভাবে বুঝবো, সে কারণে আমি ক্রোমোজোম নিয়ে তোমাদের সাথে প্রথমে আলোচনা করার চেষ্টা করছি। ক্রোমোজোম নিউক্লিয়াসে বিদ্যমান সুতার মতো। নিউক্লিয়াস নিশ্চয়ই তোমরা জানো, নিউক্লিয়াস কি, নিউক্লিয়াসের কয়টি অংশ থাকে তোমরা নিশ্চয়ই এর মধ্যে পড়ে ফেলেছো। নিউক্লিয়াসের 4টি অংশ, যে 4টি অংশের মধ্যে রয়েছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয়ার ঝালিকা। এই নিউক্লিয়ার ঝালিকার
অংশটি হচ্ছে আমাদের ক্রোমোজোম। কি সেটা দেখো, নিউক্লিয়াসে বিদ্যমান সুতার মতো যে অংশগুলো নিউক্লিয়ার ঝালিকা নামে পরিচিত, সে অংশগুলো কোষ বিভাজনের সময় খাটো এবং মোটা হয় এবং যা পরবর্তীতে বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদেরকে আমরা কি বলছি, ক্রোমোজোম বলছি। অর্থাৎ যে নিউক্লিয়ার ঝালিকাগুলো রয়েছে সেগুলো কোষ বিভাজনের সময় তাদের প্রয়োজনে খাটো এবং মোটা হয়, আমাদের হয় দৃশ্যমান হয়, অর্থাৎ যেগুলি পরবর্তী বংশবৈশিষ্ট্যগুলোকে স্থানান্তর করে তাকে আমরা কি বলছি, ক্রোমোজোম বলছি। প্রতিটি ক্রোমোজোমের দুটি অংশ থাকে, একটা হচ্ছে ক্রোমাটিড, একটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তোমাদের সুবিধার্থে আমি এখানে ছবিতে নিউক্লিয়ার ঝালিকা কোনগুলি এবং সেখান থেকে কিভাবে ক্রোমোজোম তৈরি হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে সুতার মতো যে আঁকা বাঁকা অংশগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কি নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়, নিউক্লিয়ার ঝালিকা বলা হয়। এই অংশটাই হচ্ছে কি যখন কোষ বিভাজনের সময় খাটো এবং মোটা হয় ক্রোমোজোম পরিণত হয়, এবং এই অংশটারই একটি অংশ হচ্ছে কি, একটি অংশই হচ্ছে ডিএনএ। আমরা আস্তে আস্তে সেটা জানার চেষ্টা করবো। দেখো, নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই ধরনের, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং রাইবোনিউক্লিক অ্যাসিড। আমরা নিশ্চয়ই জানো, ইতিমধ্যে জেনে গিয়েছো নিশ্চয়ই। ডিএনএ আরএনএর পর আরও একটা বিষয় জানার দরকার বংশগতি বাহক হিসেবে, সেটা হচ্ছে জিন। এই জিন কিন্তু সে জিন নয়, এই জিন হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বাহক, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী বাহক। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর একটি অংশকে, নির্দিষ্ট একটি অংশকে বলা হয়ে থাকে জিন। তোমাদের সুবিধার্থে আমি আরেকটা ছবি দেখানোর চেষ্টা করছি। এটা যদি একটা সেল হয়, মানে একটা যদি কোষ হয়, সেই কোষটার ক্রোমোজোমটা তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ যে নিউক্লিয়ার ঝালিকা রয়েছে সেই নিউক্লিয়ার ঝালিকার কোষ বিভাজনের সময় ক্রোমোজোমটা ধরো এই ধরনের হয়ে থাকে। এর একটা অংশকে আমরা কি বলছি, এর একটা অংশকে বলছি ডিএনএ। অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ সূত্রাকার বা সর্পিলাকার একটা গঠন, এই গঠনটাই হচ্ছে ডিএনএ, সম্পূর্ণ ডিএনএ। তোমরা পরবর্তী ক্লাসগুলোতে অথবা এই অষ্টম শ্রেণীর কোনো না কোনো ক্লাস অথবা ডিএনএ সম্পর্কে জেনে যাবে। এবং ডিএনএর একটা লোকাসকে, অর্থাৎ একটা নির্দিষ্ট অংশকে আমরা কি বলছি, জিন বলছি। মূলত বংশগতির বাহক হিসেবে এই জিনটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ধীরে ধীরে আমরা বিষয়গুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। এখন আসো বংশগতিকে আমরা জেনে ফেলি। বংশগতির বাহক হিসেবে যারা কাজ করে তাদের সম্পর্কে আমরা জানলাম। এখন আসো বংশগতি কী সেটা আমরা জানি। যে প্রক্রিয়া মা বাবার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয়। তোমরা অনেকেই তোমাদেরকে বলে থাকে তুমি তোমার মামার মতো, অনেকে বলে থাকে তুমি তোমার বাবার মতো, দাদার মতো। এটা তোমরা অনেকে হয়তো শুনে এসেছো। এর মধ্যে এই যে মা বাবার কিছু বৈশিষ্ট্য কিভাবে আমাদের মধ্যে স্থানান্তরিত হয় সেই বিষয়টাই হচ্ছে কি বংশগতি। আর যে সমস্ত বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয় সেগুলোকে আমরা বলি বংশগত। গ্রেগর জোহান মেন্ডেল, যিনি ছিলেন একজন ধর্মযাজক, তাকে বলা হয় জিনতত্ত্বের বা বংশতত্ত্বের জনক। তিনি বংশগতি নিয়ে নানা ধরনের কাজ করেছেন। ধীরে ধীরে তোমরা পরবর্তী ক্লাসগুলোতে এই বিষয়গুলো জেনে যাবে। এখন একটু জানলে আমাদের জন্য যথেষ্ট। মেন্ডেলকে বলা হয় কি বংশগতি বা জিনতত্ত্বের জনক। আসো এখন আমরা ভূমিকার কথা আলোচনা করি। কিসের ভূমিকা? বংশগতির বৈশিষ্ট্য নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএর ভূমিকা। তোমাদের সুবিধার্থে আমি বিষয়গুলোকে ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। দেখো কি সেগুলো, ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ। আমরা বলেছি ক্রোমোজোমের একটা অংশ ডিএনএ। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আর আরএনএ থাকে। মূল কথা হলো এটা। ক্রোমোজোমের উপাদান হলো ডিএনএ, প্রধান উপাদান। বংশগত বৈশিষ্ট্য স্থানান্তরে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এবং আরএনএর ভূমিকা হচ্ছে অপরিসীম। এখন আরএনএ কথা কেন আমরা বলছি না, আরএনএর কথা আমরা বলবো। ডিএনএ হচ্ছে প্রধান উপাদান, ঠিক আছে। আর যে সমস্ত কোষে ডিএনএ থাকে না, যেমন নিম্ন শ্রেণীর জীব, ব্যাকটেরিয়া, এই ধরনের ভাইরাস, এই ধরনের জীবে যেগুলোতে ডিএনএ থাকে না, কেবলমাত্র তাদের মধ্যেই আরএনএ থাকে। এবং সেখানে আরএনএ ডিএনএর অনুপস্থিতিতে আরএনএ বংশগতির বৈশিষ্ট্যের বাহক হিসেবে কাজ করে থাকে। মূলত ক্রোমোজোমের ডিএনএ জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক এবং বৈশিষ্ট্যগুলো কী করে বংশানুক্রমে বা পুরুষানুক্রমে বৈশিষ্ট্যগুলো বহন করে। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর অংশকে আমরা কি বলেছি, পূর্বে বলেছি জিন নামে পরিচিত। তাহলে আমরা বুঝতে পারছি ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএর একটা নির্দিষ্ট অংশ হচ্ছে জিন। এই জিনটি মূলত বংশগতির বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে পরবর্তী বংশে স্থানান্তর করে থাকে। আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ার। যেসব জীবে ডিএনএ থাকে না, তোমাদেরকে একটু আগে বলেছি যেসব জীবে ডিএনএ থাকে না, শুধুমাত্র কথাটা উল্লেখ আছে, শুধুমাত্র আরএনএ থাকে। তাদের ক্ষেত্রে শুধুমাত্র কি থাকে, আরএনএ থাকে। সেক্ষেত্রে আরএনএ জিন হিসেবে কাজ করে। যেমন টিএমভি ভাইরাস, অর্থাৎ তামাকের মোজাইক ভাইরাস, এই ধরনের আরএনএর একটি উদাহরণ। অর্থাৎ যেখানে আরএনএ বংশগতির বৈশিষ্ট্যগুলো পরবর্তী বংশে স্থানান্তর করে থাকে। এরপরে আসো, জীবের কোনো একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য কখনো কখনো একাধিক জিন কাজ করে। অর্থাৎ একটি বৈশিষ্ট্য একাধিক জিন যেমন নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক একই রকমভাবে একটি জিন আবার একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। যেমন কি নিয়ন্ত্রণ করে থাকে, মানুষের ত্বকের রং হতে পারে, চোখের রং হতে পারে, চুলের রং হতে পারে। এই ধরনের নানা বৈশিষ্ট্য কি করে থাকে, জিন নিয়ন্ত্রণ করে থাকে। কি বলেছি, একটি বৈশিষ্ট্য একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, আবার একাধিক বৈশিষ্ট্য একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে।
শুধুমাত্র মানুষের যে বৈশিষ্ট্যগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা কিন্তু নয়, মানুষের সাথে সাথে উদ্ভিদ এবং সকল প্রাণীর বৈশিষ্ট্য বংশানুক্রমে জিনই কী করে থাকে, স্থানান্তর করে থাকে। ক্রোমোজোম কোষ বিভাজনের সময় সরাসরি মাতা পিতা থেকে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনকে পরবর্তী বংশে স্থানান্তর করে থাকে। তাহলে দেখো আমরা বলছি যে ক্রোমোজোম, ডিএনএ সব কিছুর কথাই বলছি, শেষ পর্যন্ত এসে বলছি কার কথা, জিনের কথা। তাহলে জিন কোথায় থাকে, ডিএনএর মধ্যে থাকে। ডিএনএ কোথায় থাকে, ক্রোমোজোমের মধ্যে থাকে। ক্রোমোজোম কোথায় থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে জিন যেহেতু পরবর্তী বংশে সরাসরি বৈশিষ্ট্যগুলো স্থানান্তর করতে পারে, এজন্য আমরা ক্রোমোজোমের মধ্যে অবস্থিত জিনকে অথবা জিন ধারণকারী ক্রোমোজোমকে অথবা ডিএনএ ধারণকারী ক্রোমোজোমকে কি বলতে পারি, বংশগতির ভৌত ভিত্তি বলতে পারি। অনেক সময় তোমাদের প্রশ্ন এসে থাকে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন। এই প্রশ্নটার উত্তর ভূমিকাটা সম্পূর্ণটাই, শুধু এই পয়েন্টটা কিন্তু নয়। তাহলে আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তোমাদেরকে সহজভাবে আমি উপস্থাপনের চেষ্টা করেছি। তারপরেও তোমাদের কোনো জায়গায় কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করবে। অবশ্যই আমার ক্লাসটি, আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের এ ধরনের সহজ করে বিভিন্ন ক্লাস উপস্থাপন করে তোমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। তাহলে আজকে আমরা মিওসিস এবং বংশগতি বৈশিষ্ট্য নির্ধারণে ডিএনএ, আরএনএ এবং ক্রোমোজোম সম্পর্কে আলোচনা করেছি। তাহলে আজকে এখানে আমার ক্লাসটি শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে। গ্রেগর জোহান মেন্ডেল